আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আইন বিষয়ক নতুন একটি লেকচার সিরিজে। আমরা আজকে কোড অফ সিভিল প্রসিজার অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2025 বা দেওয়ানি কার্যবিধি সংশোধন অধ্যাদেশ 2025 নিয়ে আলোচনা করব। আমরা এই সংশোধনীটিকে মোট 6টি পর্বে আলোচনা করব। আজকে তার প্রথম পর্ব। আমাদের এই আলোচনা আইনের শিক্ষার্থী, বার কাউন্সিল বা জুডিশিয়ারির পরীক্ষার্থী এবং আইনের সাথে সংশ্লিষ্ট সকলের জন্য সহায়ক হবে। চলুন তাহলে লেকচারটি শুরু করছি। আমরা আমাদের এই আলোচনা মূলত দুটি সিনোপসিসে আলোচনা করব। প্রথম সিনোপসিস হচ্ছে সামারি অব দ্য অ্যামেন্ডমেন্টস। এই সিনোপসিসে আমরা 2025 সালের যে সংশোধনী হয়েছে সেই পুরো সংশোধনীটাকে একটি সারাংশ আকারে আপনাদের সামনে তুলে ধরব। আমরা দ্বিতীয় যে সিনোপসিসটি আলোচনা করব সেটাই হবে মূলত আমাদের বিস্তারিত আলোচনা। 2025 সালের এই সংশোধনীতে যে কয়টি ধারায় সংশোধন করা হয়েছে সেগুলোকে আমরা সেকশন বাই সেকশন আলোচনা করব। প্রথমেই আমরা আজকের আলোচনার যে আমাদের প্রথম সিনোপসিস সামারি অব দ্য অ্যামেন্ডমেন্ট, সেই সামারি অব দ্য অ্যামেন্ডমেন্ট বা সংশোধনীর সারাংশগুলো আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমে আমরা জানার চেষ্টা করব এই সংশোধনীটি আসলে কি শিরোনামে সংশোধনী হয়েছে। এই সংশোধনীর শুরুতে এবং সংশোধনীর যে প্রথম ধারা সেখানে বলা আছে এই সংশোধনীর শিরোনাম হবে কোড অফ সিভিল প্রসিজার অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2025, অর্থাৎ 2025 সালের দেওয়ানি কার্যবিধির সংশোধনীটি একটি অধ্যাদেশ আকারে সংশোধনী হয়েছে। 2025 সালের এই সংশোধনীটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 93 অনুচ্ছেদ অনুসারে অধ্যাদেশ আকারে জারি করা হয়েছে। আমরা আগে যখন সংশোধনীগুলো দেখেছি তখন দেখেছি সংশোধনীগুলো সাধারণত এরকম থাকে: কোড অফ সিভিল প্রসিজার অ্যামেন্ডমেন্ট, এই যে অর্ডিন্যান্স শব্দটি আমরা দেখছি এখানে সাধারণত অ্যাক্ট শব্দটি থাকে। প্রশ্ন হচ্ছে এখন এই সংশোধনীতে অ্যাক্ট শব্দটি না থেকে অধ্যাদেশ কেন থাকলো? আমরা যারা আইনের শিক্ষার্থী বিষয়টিকে আমরা জানি, তারপরেও এই আলোচনাটি যেহেতু সকলের জন্য উন্মুক্ত সে বিষয়ে একটু সহজ করে বলছি। যদি আমাদের সংবিধানের আলোকে দেখি তাহলে বর্তমানে আমাদের দেশে দুইভাবে আইন তৈরি হয়। একটি হচ্ছে জাতীয় সংসদের মাধ্যমে, অন্যটি হচ্ছে অধ্যাদেশের মাধ্যমে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 93 অনুচ্ছেদে উল্লেখ আছে দুটি সময়ে মহামান্য রাষ্ট্রপতি অধ্যাদেশ আকারে আইন প্রণয়ন করতে পারেন। একটি হলো যখন জাতীয় সংসদ ভেঙে যায়, আর দ্বিতীয়টি হলো দেশে নির্বাচিত জাতীয় সংসদ রয়েছে কিন্তু সংসদ যদি অধিবেশনে না থাকে। তো আমরা জানি 2024-এর 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে 6ই আগস্ট মহামান্য রাষ্ট্রপতি দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দিয়েছেন। যেহেতু এখন জাতীয় সংসদ কর্মক্ষেত্রে কার্যকর নেই, সে কারণে 2025 সালের এই সংশোধনীটি অ্যাক্ট আকারে সংশোধিত না হয়ে অধ্যাদেশ আকারে বা অর্ডিন্যান্স আকারে সংশোধিত হয়েছে। এখন আমরা জানব এই অধ্যাদেশটি কবে প্রণয়ন করা হয়েছে। আমরা দেখছি এই অধ্যাদেশটি 2025 সালের 8 মেতে এই অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে। অধ্যাদেশটি কবে কার্যকর হয়েছে? এই অধ্যাদেশটি 8 মে 2025-এ কার্যকর হয়েছে। আমরা জানি যে কখনো কখনো একটি আইন যেদিন উত্থাপন করা হয় সংসদে বা গণপরিষদে সেদিনে পাশ হয়ে সেদিনেও কার্যকর হতে পারে, আবার কখনো কখনো বিল আকারে উত্থাপিত হওয়ার দিন ভিন্ন থাকে, আইনটিকে গ্রহণ করার বা প্রণয়ন করার দিন ভিন্ন থাকে, আবার কার্যকর হওয়ার দিনও ভিন্ন থাকে। যদি আমরা আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের দিকে তাকাই তাহলে আমাদের 72-এর সংবিধান গণপরিষদে উত্থাপিত হয়েছিল বিল আকারে 1972-এর 12 অক্টোবর। গণপরিষদে সেটি গৃহীত হয়েছিল 4 নভেম্বর এবং কার্যকর হয়েছিল 16ই ডিসেম্বর। অর্থাৎ
একটি আইন ভিন্ন ভিন্ন দিনে প্রণয়ন এবং ভিন্ন ভিন্ন দিনেও কার্যকর হতে পারে। আমরা দেখতে পেয়েছি 2025 সালের এই সংশোধনী যে দিনে প্রণয়ন করা হয়েছে ঠিক সেদিনই অর্থাৎ 8 মে প্রণয়ন ও কার্যকর করা হয়েছে। আমরা এখন জানব যে এই 2025 সালের যে সংশোধনী আমরা দেখতে পাচ্ছি, এই সংশোধনীটি স্বাধীন বাংলাদেশে সিপিসির কততম সংশোধনী। অর্থাৎ আমাদের এই আইনটি হচ্ছে 1908 সালের আইন। এই আইনটি ব্রিটিশ ইন্ডিয়ায় প্রণীত হয়েছিল। তারপরে 47-এ যখন দেশ ভাগ হয়, এই আইনটি পাকিস্তানের আইন ছিল এবং ভারতেরও আইন ছিল। 1971 সালে যখন আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করেছি, তখন এই আইনটিকে আমরা আমাদের আইন হিসেবে গ্রহণ করেছি। তো 1971 সালের স্বাধীনতার পরে এই দেওয়ানি কার্যবিধি কয়েকবার সংশোধিত হয়েছে। তো সেক্ষেত্রে আমরা যদি এই 2025 সালের সংশোধনীটি দেখি, এটি হচ্ছে আমাদের এই সিপিসির 8তম বা 8ম সংশোধনী। এই যে 2025 সালের সংশোধনী, এটি হচ্ছে 2025 সালের 18 নং অধ্যাদেশ। অর্থাৎ একটি বছরে একটি দেশ যতগুলো আইন বা অধ্যাদেশ প্রণয়ন করে তার প্রথম থেকে একটি নম্বর দিয়ে থাকে। 2025 সালের 1 জানুয়ারি যদি কোনো আইন তৈরি করে থাকে, সেক্ষেত্রে ওই দিনের প্রথম যে আইনটি তৈরি করা হয়েছে সেটি হবে 1 নম্বর আইন। যদি প্রথম মাসে কোনো আইন তৈরি না করে থাকে, পরবর্তীতে করে, বছরের প্রথম যে অধ্যাদেশটি প্রণয়ন করা হবে সেটি হবে 1 নম্বর অধ্যাদেশ। সেই অনুযায়ী 2025 সালের এই সংশোধনীটি হচ্ছে 18 নং অধ্যাদেশ। আমরা যতগুলো সংশোধিত আইন দেখি, সেই আইনগুলোতে একটি কমন কথা বলা থাকে যে এই সংশোধনীর একটি উদ্দেশ্য থাকে। মূলত এই সংশোধনীর উদ্দেশ্য থাকে এই আইনটি যে অবস্থায় ছিল তার চেয়ে অধিকতর সংশোধন করা। ঠিক একইভাবে 2025 সালের এই সংশোধনীরও উদ্দেশ্য হচ্ছে আইনটি সংশোধনীর পূর্বে যেমন ছিল তার চেয়ে অধিকতর সংশোধন করা। আমরা এখন সবশেষ এই আমাদের প্রথম সিনোপসিসের আলোচনায় দেখব এই যে 2025 সালের সংশোধনীটি হলো, এই সংশোধনীটি কতটি ধারায় সংশোধন করা হয়েছে। এই সংশোধনীতে মোট 15টি ধারা রয়েছে। অর্থাৎ যতগুলো ধারা বা বিধি সংশোধন করা হয়েছে সেগুলো মোট 15টি ধারা আকারে সংশোধন করেছে 2025 সালের এই সংশোধনী। আমরা যেহেতু সংশোধনী নিয়ে আলোচনা করছি, সেহেতু আমরা একটু দেখব একটি সংবিধান বা একটি আইন কয়ভাবে সংশোধিত হতে পারে, অর্থাৎ সংশোধিত হওয়ার পদ্ধতি কি কি। এক্ষেত্রে আমরা যদি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 152 অনুচ্ছেদ দেখি, সেখানে আমরা দেখব এনি প্রভিশনস দেয়ারঅফ মে বি অ্যামেন্ডেড by way of addition, alteration, substitution or repeal by act of parliament. পার্লামেন্টের আইনের মাধ্যমে এই সংবিধানে আর যা কিছুই বলা থাকুক না কেন, আমরা যদি সংবিধান বা কোনো আইনকে সংশোধন করতে চাই, তাহলে তার পদ্ধতি হলো 4টি। সেই 4টি পদ্ধতি হলো, আমরা এই সংশোধনীর মাধ্যমে কোনো কিছু সংযোজন করতে পারবো, আমরা সংশোধনীর মাধ্যমে ওই আইনে যা আছে তা পরিবর্তন করতে পারবো, আমরা সংশোধনীর মাধ্যমে কোনো কিছু প্রতিস্থাপন করতে পারবো, আবার চাইলে ওই আইনটিকে বা আইনের কোনো অংশকে রহিতকরণ বা বাতিল করে দিতে পারবো। অতএব আমরা সংবিধানের 142 নম্বর অনুচ্ছেদের আলোকে জানতে পারলাম যে একটি আইন বা সংবিধান এই মূলত 4টি পদ্ধতিতে সংশোধন করা যায়। আমাদের এই দেওয়ানি কার্যবিধিও মূলত এই পদ্ধতিগুলো অনুসরণ করে সংশোধন করা হয়েছে। সংশোধনের বিষয়ে দেওয়ানি কার্যবিধির 122 ধারায় একটি বিধান রয়েছে। সেখানে বলা আছে, দ্য সুপ্রিম কোর্ট মে, সুপ্রিম কোর্ট পারে, ফ্রম টাইম টু টাইম আফটার প্রিভিয়াস পাবলিকেশন,
পূর্বের প্রকাশনার পরে সময়ে সময়ে মেক রুলস বিধি তৈরি করতে পারে রেগুলেটিং দ্য প্রসিজার অব ইচ ডিভিশন অব দ্য সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের যে দুটি বিভাগ বা ভাগ আছে তার প্রত্যেক বিভাগের জন্য, and the procedure of civil court subject to its superintendence and may by such rule annul, alter or add। অর্থাৎ আমরা যে সংবিধান অনুচ্ছেদে যাকে রিপিল দেখেছি, বাতিল করে দেওয়া বা রহিতকরণ, এখানে এই বিধিগুলো অ্যানাল করতে পারেন বা বাতিল করতে পারেন, অল্টার বা পরিবর্তন করতে পারেন, অর অ্যাড বা সংযোজন করতে পারে, অল অর এনি অফ দ্য রুলস ইন দ্য ফার্স্ট শিডিউল। সুপ্রিম কোর্ট চাইলে এই সময়ে সময়ে প্রথম তফসিলের যে বিধিগুলো আছে সেগুলো বাতিল করতে পারে, পরিবর্তন করতে পারে বা সংযোজন করতে পারে। কতটুকু? চাইলে এই বিধির সবগুলোকে পারে অথবা তার কোনো একটা অংশও পারে। কিন্তু বাস্তবতা হলো সুপ্রিম কোর্ট আসলে এগুলো প্র্যাকটিক্যালি করে না। এই সেকশন বা বিধির যে সংশোধনী সেগুলো আসলে পার্লামেন্ট কার্যকর না থাকলে অধ্যাদেশের মাধ্যমে সংশোধন করা হয়। সুপ্রিম কোর্ট মূলত সিভিল রুলস অ্যান্ড অর্ডারস বা সিআরওর যে বিধিগুলো আছে সেগুলোকে তৈরি করে তার প্রত্যেকটি বিভাগের জন্য। এই আলোচনার মাধ্যমে আমরা জানতে পারলাম একটি আইন বা সংবিধান কি কি ভাবে বা কয় মাধ্যমে সংশোধন হতে পারে। আমরা যে ইংরেজিটি দেখেছি তার বাংলা অনুবাদ এখানে রয়েছে, যাদের দরকার এখান থেকে পড়ে নিতে পারেন। এখন আমরা একটি বিষয় দেখব যে এই যে 2025 সালে যে সংশোধনী হয়েছে, আমরা একটু আগে জেনেছি যে মোট 4 ভাবে সংযোজন হতে পারে, মোট 4 ভাবে সংশোধন হতে পারে। তার মধ্যে এখানে আমরা শুধু এই অংশটা দেখব যে এই সংশোধনীর মাধ্যমে দেওয়ানি কার্যবিধিতে আগে যেসব বিধান ছিল না নতুন করে সংযোজন করা হয়েছে সেই বিধানগুলো একটু আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমেই আমরা দেখছি সেকশন 26 সাবসেকশন 2, অর্থাৎ আমাদের সংশোধনীর পূর্বে যে 26 ধারা ছিল সেখানে শুধুমাত্র একটি ধারা ছিল, সেখানে কোনো উপধারা বা ক্লোজ ছিল না। কিন্তু এই সংশোধনীর মাধ্যমে 26 ধারার যে আগের ধারাটি সেটিকে ক্লোজ 1-এ রূপান্তর করা হয়েছে এবং তার পরে আবার ক্লোজ 2 বা সাবসেকশন 2 যুক্ত করা হয়েছে। এরপরে আমাদের সেকশন 94 ক্যাপিটাল এ, অর্থাৎ আরেকটি সেকশন এখানে যুক্ত করা হয়েছে। অর্ডারের ক্ষেত্রে আমরা দেখি অর্ডার 5-এ রুল 9 সাব রুল 3-র এখানে একটা প্রোভাইজো যুক্ত করা হয়েছে। অর্ডার 9-এর রুল 13 সাব রুল 1-এর শেষে একটা প্রোভাইজো যুক্ত করা হয়েছে। অর্ডার 18 আদেশে রুল 4A নামে আরেকটি বিধি যুক্ত করা হয়েছে এবং অর্ডার 21 বা 21 আদেশে রুল 30A নামে এবং রুল 104 নামে দুটি বিধি যুক্ত করা হয়েছে। অর্থাৎ আমরা জানি দেওয়ানি কার্যবিধির সবচেয়ে বড় আদেশ বা অর্ডার হচ্ছে 21 আদেশ। এই 21 আদেশে এতদিন বিধি ছিল 103টি, বর্তমানে এই আদেশের সর্বশেষ বিধি নাম্বার হচ্ছে 104 বিধি। এবং এই অর্ডার 41-এর রুল 21-এর শেষে একটি প্রোভাইজো যুক্ত করা হয়েছে এবং এই একই আদেশের বিধি 30-এর শেষে আরেকটি উপবিধি 2 যুক্ত করা হয়েছে। অর্থাৎ আমরা যদি দেখি যে 4 ভাবে সংশোধন যে করা যায় তার মধ্যে এই ধারা এবং বিধিগুলো নতুন করে সংযোজন করা হয়েছে। অন্য যেভাবে দেওয়ানি কার্যবিধি সংশোধন করা হয়েছে সেগুলোকে আমরা নির্ধারিত ধারা যখন আলোচনা করব তখন আপনাদের সামনে উপস্থাপন করব। আমরা আমাদের আজকের এই প্রথম পর্বের আলোচনা একদম শেষ দিকে চলে এসেছি। আমরা শুধুমাত্র আজকে প্রথম একটি
সেকশন যেটি আলোচনা করা হয়েছে সেটি আপনাদের সামনে আলোচনা করে আমাদের আলোচনা শেষ করব। আমরা যদি দেখি এই সংশোধনীর যে প্রথম ধারাটি, এখানে সংক্ষিপ্ত শিরোনাম এবং প্রবর্তনের বিষয়ে আলোচনা করা হয়েছে। ইতোমধ্যে আমি আপনাদের এই সংশোধনীর শিরোনাম আলোচনা করেছি। শিরোনামটি ছিল কোড অফ সিভিল প্রসিজার অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2025। আমরা এখানে এই শব্দটির উচ্চারণ প্রসিজার বলছি। এ শব্দটা অনেকে প্রসিডিউর বলে, কিন্তু সঠিক উচ্চারণ হচ্ছে প্রসিজার। সে কারণে আমি আপনাদের এই আলোচনায় যতবারই আলোচনা করছি কোড অফ সিভিল প্রসিজার অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2025 বলছি। এবং এ বিষয়টি আমরা ইতিমধ্যে দেখেছি, এই সংশোধনী যেদিন অধ্যাদেশ আকারে প্রণয়ন করা হয়েছে 2025 সালের 8 মে, ঠিক সেই দিনই এই সংশোধনী কার্যকর করা হয়েছে। আমরা আমাদের এই আলোচনায় আজকে এই সংশোধনীর সারাংশ বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের এই আলোচনা আরও 5টি পর্বে আমরা আপনাদের সামনে তুলে ধরব। এরই মাধ্যমে আজকে আমাদের এই আলোচনার 6 পর্বের প্রথম পর্ব এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আলোচনা এখানেই শেষ করছি।